নিজের বিয়ে করা বউকে স্পর্শ করার অপরাধে যেদিন বাসর ঘরে চরম অপমান সহ্য করতে হয়েছিল সেই দিনও আমি চুপ করেছিলাম। অনেক ভালোবাসা নিয়ে যখন মেয়েটার হাতে হাত রেখেছিলাম তখন মেয়েটা তার হাত সরিয়ে নিয়ে বলেছিল, আপনাদের মতো ছেলেদের লজ্জা বলতে কিছুই নেই। মেয়ে দেখলে নিজেকে আর ঠিক রাখতে পারেন না। ভালোভাবে যে মেয়েটাকে চেনেন না জানেন না সেই মেয়েটার অনুমতি না নিয়ে তার হাতে হাত রেখে ফেললেন, তাকে ভোগ করার জন্য উঠে পড়ে লাগলেন। আচ্ছা বলেন তো, বিয়ের আগে আপনার সাথে কি তেমন কোনো পরিচয় হয়েছিল আমার, যে পরিচয়ে আপনি লজ্জা শরমের মাথাকে আমার হাতে হাত রেখেছেন? আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন, সেটা আমরা কোনোদিনও ভুলবো না। কিন্তু তাই বলে বাবা যখন বলল আমার কথা, তখনই আপনি বিয়ে করতে রাজি হয়ে গেলেন। একটাবারও আমার কথা ভাবলেন না, আমার আপনাকে পছন্দ হবে কিনা এটা একবারও চিন্তা করলেন না। আপনি আমাকে ভুলেও স্পর্শ করার চেষ্টা করবেন না। আমি আপনাকে কোনোদিনও নিজের স্বামী হিসাবে মেনে নিব না। আপনি আমার জীবনটা তছনছ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন আমার জীবনটা। কথাগুলো যখন নাদিয়া বলেছিল তখন আমি নীরবে অনেকক্ষণ তার দিকে তাকিয়েছিলাম অপরাধীর মতো। তারপর বাহিরে গিয়ে অঝর ধরায় চোখের পানি ফেললাম। কিছুদিন পরে নাদিয়ার এক চাচাতো বোনের বিয়েতে যাই। সেখানে পরিবারের সবার সাথে একসাথে বসে কথা বলছিলাম। নাদিয়া আমার একটা কথায় রাগ করে ফেলে আর সেইখান থেকে চলে আসতে চাই। সবার অনুরোধে আমি পিছন থেকে নাদিয়াকে আটকানোর জন্য তার হাতটা ধরে ফেলি। আমি ভেবেছিলাম বিয়ে বাড়িতে এত মানুষের সামনে আমাকে হয়তো কিছু বলতে পারবে না, হয়তো পরে বলবে, তাই আমি তাকে আটকানোর জন্য তার হাতটা ধরলাম। কিন্তু আমার ধারণা বলছিল আমি যখন পিছন থেকে নাদিয়ার হাতটা ধরলাম তার 1 সেকেন্ড পরে নাদিয়া আমার গালে একটা থাপ্পড় মারলো। সেই দিন আমি সত্যি বোবা হয়ে গিয়েছিলাম। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। বিয়ে বাড়ির সবাই নাদিয়ার ব্যবহারে অনেকটা অবাক হলেও আমি হইনি, কারণ ভুলটা আমারই ছিল। তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করেছি, এর শাস্তি আমি পেয়েছি। লজ্জা ঘৃণায় চুপ করে সেইখান থেকে চলে আসি। আমি ফুটপাত দিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকি আর নিজের অতীতটাকে ভাবতে থাকি। আমার জীবনে দুঃখের তুলনায় সুখের পরিমাণ খুবই নগণ্য। 10 বছর বয়সে যখন আমার মামারা যান সেই দিন আমার জীবন থেকে সুখ নামক জিনিসটা চিরতরে হারিয়ে যায়। নাদিয়াকে পেয়ে ভেবেছিলাম হয়তো আমার জীবনের দুঃখের অধ্যায় সব শেষ হয়েছে, হারিয়ে যাওয়া সুখগুলো আবারও ফিরে এসেছে আমার জীবনে। কিন্তু আমার চিন্তাধারাগুলো ভুল প্রমাণ করে দিল নাদিয়া। সুখ ফিরে আসেনি, বরং দুঃখগুলো সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো হানা দিয়েছে। মা মারা যাওয়ার পর দিনেই বাবা আরেকটা নতুন করে বিয়ে করে আনেন। প্রথম নতুন মা পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু কিছুদিন পর খুশিটা আর থাকলো না। আমি বুঝতে পারলাম আমার নতুন মা কারোর সাথে সবসময় কথা বলেন। একদিন সাহস করে বাবাকে কথাগুলো বললাম। সেদিন বাবা কিছু বলেনি, শুধু বলেছিল এসব নিয়ে চিন্তা করো না, তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দাও। তার কিছুদিন পরই আমার নতুন মেয়ের ছোট বোন আমাদের বাড়িতে আসেন। একদিন আমি তাকে ভুল করে তাকে ভেজা কাপড়ে দেখে ফেলি। তখন আমার বয়স ছিল 13 বছর। তখনই আমি তার কাছে আবারও ক্ষমা চাই, কারণ সে আমার থেকে বয়সে 6 বছরের বড় ছিল। আমি তাকে বলি আমি ইচ্ছা করে আপনার সামনে আসিনি, তারপরও আমি ক্ষমা পাইনি। 2 দিন পর যখন বাবা বাসায় আসলেন তখন মা কাঁদতে কাঁদতে বলেছিল, তোমার ছেলে লুকিয়ে লুকিয়ে আমার বোনকে গোসল করা অবস্থায় দেখেছে, আজকে আবার ভেজা কাপড়ে দেখেছে। আমি যদি আজকে ওর নিজের মা হতাম তাহলে কি আমার বোনের সাথে এইসব নোংরামি কাজটা করতে পারতো? বলো, তুমি বলো। বাবা মায়ের চোখের পানি বিশ্বাস করেছিল কিনা জানি না, আমাকে শুধু বলেছিল এসব কি তুই করেছিস নাকি? আমি শুধু বলেছিলাম ভুল করে ভেজা কাপড়ে দেখে ফেলেছি। তবে আর কিছু বলতে পারলাম না। কিছু বলার আগেই বাবা আমাকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে বাসা থেকে বের করে দিয়েছিল। আমি মায়ের বোনকে গোসল করা অবস্থায় দেখিনি, এইটুকু বলার সুযোগ আমাকে দিয়েছিল না। সেদিন মায়ের পা ধরে কান্না করতে করতে বলেছিলাম আমাকে বাসা থেকে বের করে দাও, কোনো সমস্যা নেই, আমি খুশি মনেই চলে যাব, কিন্তু এরকম একটা খারাপ অপবাদ আমাকে দিও না। কেউ আমার কথা সেদিন বিশ্বাস করেনি। খালি হাতে বাসা থেকে সেদিন বের হয়ে এসেছিলাম। 13 বছর বয়স থেকে আমার জীবন যুদ্ধ শুরু হয়। মামাদের বাড়িতে 1 বছরের মতো ছিলাম। সেই দিনও বেশি দিন টিকতে পারিনি সেখানে। মাঝে মাঝে বাবার কাছ থেকে টাকা নিতাম। বাবার কাছ থেকে টাকা নিতে অনেক খারাপ লাগতো, কিন্তু বেঁচে থাকার জন্য টাকার দরকার। আমি যখন বাবার কাছ থেকে টাকা নিতাম তখন নিজের প্রতি অনেক ঘৃণা হতো। যারা আমাকে অপমান করলো, যারা তাদের বাসা থেকে বের করে দিয়েছে, তাদের কাছে আমাকে হাত পাততে হচ্ছে। হঠাৎ করে দেখলাম একটা রিক্সা আমার পাশে এসে থামলো। যে দেখলাম তানিয়া। এই মেয়েটা আমার জীবনে অনেক মূল্যবান জায়গা জুড়ে রয়েছে। ভার্সিটিতে একমাত্র এই মেয়েটার সাথেই আমি মিশতাম, কথা বলতাম। আমার সাথে কেউ মিশতে চাইতো না, কারণ আমার টাকা ছিল না, আমি তেমন স্মার্ট ছিলাম না, ছাত্র হিসাবেও তেমন ভালো ছিলাম না, সবসময় একা একাই থাকতাম। কিন্তু আমার একাকিত্বটাকে কিছুটা হলেও দূর করেছিল এই তানিয়া নামের মেয়েটা। তানিয়া বলল, হৃদয় তুমি এখানে কি করছো? রিক্সায় উঠে এসো। আর হ্যাঁ, সরি তোমার বিয়েতে আসতে পারি নাই। আমি বললাম ইটস ওকে। তানিয়া বলল, তা তোমার বউ কোথায়? আমি বললাম বাসায়।
তানিয়া বলল, তোমার বউকে বলো ভালো করে রান্না বান্না করতে, আর বলো তোমার আরেকটা বউ আসছে। তানিয়ার কথা শুনে ভয় পেয়ে গেলাম। কি বলবো কিছুই বুঝতে পারছি না। তাকে নাও বলতে পারবো না, আবার বাসায় নিয়ে যেতে পারবো না। কিছুক্ষণ পর তানিয়া নিজেই বলল, আজ না অন্য একদিন আমার স্বামীকে নিয়ে তোমার বাসায় গিয়ে তোমার বউকে দেখে আসবো। আজ তুমি আমার বাসায় যাবে। তখনই একটা প্রশান্তির নিঃশ্বাস নিলাম, কারণ আমি ভেবেছিলাম তানিয়া হয়তো আমার বাসায় যাবে। তানিয়ার বাসায় গিয়ে কেন জানি খুব খারাপ লাগলো। তবে তানিয়া আর তানিয়ার হাজবেন্ডকে দেখে অনেকটাই ভালো লাগলো, কারণ তারা আমার সামনেই দুজন দুজনের হাত ধরে বসেছিল। এটাই হয়তো স্বামী স্ত্রীর ভালোবাসা। আফসোস নাদিয়া যদি একটু মায়া করে কখনো 1 সেকেন্ডের জন্য আমার হাতটা ধরতো, তাহলে হয়তো আমার জীবনের সমস্ত বেদনা আমি বলে যেতাম। আজ নাদিয়ার জন্মদিন। জন্মদিনে সে আমার কোনো বন্ধুকে দাওয়াত দেয়নি। সে হয়তো আরো খুশি হতো যদি আমি জন্মদিনে না থাকতাম, কিন্তু সবার দিকে তাকিয়ে থাকতে হয়েছে আমার। এমন তো হতে পারতো নাদিয়া আমাকে তার পাশে নিয়ে কেক কাটতো, আমি তার হাতে হাত রেখে কেক কাটতাম। প্রথম আমাকে খাইয়ে দিত, তারপর আমি দুষ্টমি করে তার নরম গালে কিছুটা ছুঁয়ে দিতাম। কিন্তু এরকমটা হলো না। নাদিয়া তার বান্ধবীদের সাথে কেক কাটছে, সে আমাকে তার পাশে ডাকেনি। আমিও ইচ্ছে করে যাইনি। হঠাৎ করে শুনতে পেলাম নাদিয়া কিছু বলছে, পৃথিবীর সব পুরুষই এক। যখন তার বউয়ের ভালোবাসা না পায়, তখন তারা অন্য মেয়ের কাছে ভালোবাসা খোঁজে। কোনো পুরুষ তো আবার বউয়ের সাথে বিছানায় শুতে না পেয়ে বাহিরের মেয়েদের সাথে রিকশায় চিপাচিপি করে ঘুরে বেড়ায়, আবার তার সাথে বাসায়ও যায়। আমি যখন বুঝতে পারলাম কথাগুলো নাদিয়া আমাকে উদ্দেশ্য করে বলেছে, তখন আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। সবার সামনে নাদিয়ার নরম গালে একটা কষে থাপ্পড় মারলাম। জ্বর খেয়ে সে মাটিতে পড়ে যায়। তোমার মন মানসিকতা যে এতটা নিচু আমি জানতাম না। না জেনে একটা মেয়ের সম্পর্কে এত বাজে কথা বলতে পারলে। আসলে তোমার ভেতরটা একদম পচে গেছে। তোমার শুধু বাহিরটাই সুন্দর, ভিতরে একদম আবর্জনা জমে গেছে। যদি পারো একটু ভিতরটাকে সুন্দর করো। হঠাৎ করে শুনতে পেলাম নাদিয়া কিছু বলছে, পৃথিবীর সব পুরুষই এক। যখন তার বউয়ের ভালোবাসা না পায়, তখন তারা অন্য মেয়ের কাছে ভালোবাসা খোঁজে। কোনো পুরুষ তো আবার বউয়ের সাথে বিছানায় শুতে না পেয়ে বাহিরের মেয়েদের সাথে রিকশায় চিপাচিপি করে ঘুরে বেড়ায়, আবার তার সাথে বাসায়ও যায়। আমি যখন বুঝতে পারলাম কথাগুলো নাদিয়া আমাকে উদ্দেশ্য করে বলেছে, তখন আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। সবার সামনে নাদিয়ার নরম গালে একটা কষে থাপ্পড় মারলাম। জ্বর খেয়ে সে মাটিতে পড়ে যায়। তোমার মন মানসিকতা যে এতটা নিচু আমি জানতাম না। না জেনে একটা মেয়ের সম্পর্কে এত বাজে কথা বলতে পারলে। আসলে তোমার ভেতরটা একদম পচে গেছে। তোমার শুধু বাহিরটাই সুন্দর, ভিতরে একদম আবর্জনা জমে গেছে। যদি পারো একটু ভিতরটাকে সুন্দর করো। নাদিয়াকে কথাগুলো বলা একদমই ঠিক হয়নি আমার। সে না হয় না বুঝে কিছু কথা বলেই ফেলেছে, তাই বলে আমি তার সাথে এতটা খারাপ ব্যবহার করলাম। জানালায় দাঁড়িয়ে যখন এসব কথা ভাবছিলাম, তখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। আমার জন্য তাকে তার বান্ধবীদের সামনে অপমানিত হতে হলো। তার 20 বছরের জন্মদিনে আজকের জন্মদিনটাই হয়তো সবচেয়ে খারাপভাবে উদযাপন করা হলো। তাকে সবার সামনে অপমানিত হতে হলো, অথচ আজকের এই দিনটা তার চেয়ে সর্বশ্রেষ্ঠ জন্মদিন হতে পারত। শহরটা নীরব হয়ে এসেছে, তারা সবাই চলে গিয়েছে, বাড়িটা একদম ফাঁকা হয়ে গিয়েছে। নাদিয়া আমার সাথে কোনো কথা বলল না। এমনিতেও খুব একটা কথা বলে না সে আমার সাথে, সব সময় দূরে দূরে থাকার চেষ্টা করে। কতদিন আমি তাড়াতাড়ি বাসায় ফিরেছি রাতের বেলায় তার সাথে ডিনার করব বলে, কিন্তু কোনোদিনই করা হয়নি। সে আমার জন্য কোনোদিন অপেক্ষা করেনি। কতদিন তার সাথে ব্রেকফাস্ট করব বলে তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু সে কখনোই আমার সাথে ব্রেকফাস্ট করতো না, কোনোদিনই আমার সাথে খেত না। আমি চলে যাওয়ার আগে সে কখনোই ঘুম থেকে উঠতো না। আমি যাওয়ার পরে সে সকালের খাবার খেত। বিয়ের পর থেকেই আমরা এক বিছানায় ঘুমালেও আমাদের মাঝখানের দূরত্বটা দিন দিন বেড়েই চলেছে, সেটা হোক বাস্তব জীবনে কিংবা বিছানায়। প্রথম দিকে আমাদের মাঝখানে শুধু একটা নরম তুলতুলে কোলবালিশের ব্যবধান থাকতো। আস্তে আস্তে সেই ব্যবধানটা বাড়তে থাকে। এক সময় দেখা যায় মাঝখানে কোলবালিশ না হলেও সমস্যা নেই, খাটের দুই পাশে দুইজন দুই দিকে মুখ করে ঘুমাতো। কখনো কেউ কারো দিকে তাকাতাম না। আমি তাকাতাম না লজ্জায়, সে হয়তো তাকাতো না ঘৃণায়। অথচ এমনও হতে পারতো আমাদের মাঝখানে কোনো দূরত্ব থাকতো না, সেন্টিমিটার পর্যন্ত ব্যবধান থাকতো না। একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমাতে পারতাম, পরম মমতায় হাজার হাজার রাত কাটিয়ে দিতাম। কিন্তু এমন কিছু শুধু কল্পনাতেই সম্ভব, বাস্তবে না। আজকে হয়তো নাদিয়ার মাঝখানে দূরত্বটা কমানোর জন্য কোলবালিশটা দিতে ভুলে গিয়েছে। না দিলেও কিছু হবে না, সে জানে, কারণ আমাদের মাঝখানে এতটাই দূরত্ব আর অভিমানের সৃষ্টি
হয়েছে যে সামান্য কোলবালিশটা সরালেই সেটা ঠিক হয়ে যাবে, এটা ভাবা ভুল। মেয়েটার ঘুম অনেক পাতলা। মেয়েটাকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না একটা মানুষ যে এত তাড়াতাড়ি ঘুমাতে পারে। আমার যেখানে 30-40 মিনিট সময় লেগে যায় ঘুমাতে, কোনোদিন তো 2-3 ঘন্টা লেগে যায়, তবুও ঘুম আসে না। কিন্তু এই মেয়েটা সবার থেকে আলাদা। বিছানায় শুয়ে পড়ার সাথে সাথেই সে ঘুমিয়ে পড়ে। ভেবেছিলাম অন্তত পক্ষে আজকের জন্য হয়তো সে তাড়াতাড়ি ঘুমাতে পারবে না, কারণ তার মনটা আজকে ভালো না। আজ তার মন ভালো না বলে হয়তো সহজে ঘুম আসবে না, কিন্তু না, অন্য দিনের মতো আজকেও সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। আমার সামনে একটা মানুষ ঘুমিয়ে আছে। আমি পৃথিবীর সমস্ত মমতা ভরা ভালোবাসা নিয়ে তার দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও নিষ্পাপ মানুষটা আমার সামনে ঘুমিয়ে আছে। ইচ্ছে করছে তার কপালটা ছুঁয়ে দেই। সিনেমা উপন্যাসে অনেক সময় দেখেছি ভালোবাসার মানুষটাকে জোর করে ভালোবাসে, জোর করে আদর করে। প্রথমে রাগ করলেও পরে ঠিক ওই আদরটা পেতে মরিয়া হয়ে ওঠে। সমস্ত রাগ অভিমান ভুলে দুজন দুজনকে ভালোবাসতে ব্যস্ত হয়ে পড়ে। ইচ্ছে করছে আমার সামনে শুয়ে থাকে মেয়েটার অমৃতের মতো ঠোঁটে চুমু খাই। কেমন ভাববে না দিয়া যখন দেখবে এমন একজন মানুষ তাকে জোরে ধরে চুমু খাচ্ছে, যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে। তারপর হয়তো আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিবে, তারপর কয়েকটা থাপ্পড় মারবে, গালাগাল করবে, আরো অনেক বেশি ঘৃণা করতে থাকবে। এসবের পরও কেন জানি নিজেকে আর সংযত রাখতে পারছি না। তার ওই ঠোঁট দুটো আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। অনেক চেষ্টা করে নিজেকে সংযত রাখলাম। তার বাহিরের সৌন্দর্যের সাথে ভিতরের কোনো মিল নেই। বাহিরে যতটা সুন্দর, ভেতরে হয়তো এতটা সুন্দর না। আফসোস, ভেতরটা যদি এতটা সুন্দর হতো, পৃথিবীর সব মানুষই বলবে বাহিরের সৌন্দর্যের চেয়ে ভিতরের সৌন্দর্যটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু দেখা যায় যে সবাই সৌন্দর্যের পূজারী, বাহিরের সৌন্দর্যটাকে আমরা বেশি প্রাধান্য দেই। আমিও দিয়েছি। এই পৃথিবীতে এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের স্বামী স্ত্রী দেখতে অনেক সুন্দর, কিন্তু তাদের দাম্পত্য জীবনে তারা সুখী নয়, তারা অসুখী। দুঃখ আর বেদনা তাদের জীবনটাকে ঘিরে ফেলেছে। একজন আরেকজনের প্রতি ভুল বোঝাবুঝি হয়ে জীবনটা শেষমেশ পার করতে হয়। আমি এমন অনেক মানুষকে চিনি যাদের বউ অনেক সুন্দরী, তারা তাদের বউকে নিয়ে যাওয়ার সময় আশেপাশের মানুষ হা করে তাকিয়ে থাকতো। এমন অনেককে আমি জানি যারা নিজের থেকে, নিজের বাবা মায়ের থেকে নিজের সুন্দরী বউকে বেশি ভালোবাসতো। বউর এমন মন রক্ষার জন্য নিজের মাকে কষ্ট দিতেও একবারও ভাবতো না। এত ভালোবাসার পরেও দেখা যেত সুন্দরী বউ তাদেরকে ছেড়ে অন্য কোনো পুরুষের সাথে চলে গিয়েছে। এমন অনেক পুরুষকে চিনি যারা নিজের ঘরে সুন্দরী বউ রেখে তারপরও পতিতালয়ে রাত কাটাতো, ভালোবাসা খুঁজে বেড়াতো। আবার এমন অনেক পুরুষকেও চিনি আমি যাদের বউ আহামরি কোনো সুন্দর না, দেখতেও খুব একটা ভালো না, তবুও তারা নিজের বউকে নিয়ে খুব সুখেই থাকে। নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় না। অনেক সুন্দরী মেয়ের চেয়ে শ্যামলা কালো বর্ণের মেয়ে স্বামী সন্তান নিয়ে খুব সুখে শান্তিতে জীবনযাপন করে যায়। নিজের সৌন্দর্য দিয়ে অনেক সুন্দরী মেয়ে তাদের স্বামীকে মুগ্ধ করতে পারেনি, অথচ সৌন্দর্য না থাকার পরেও স্বামীকে নিজের প্রতি মুগ্ধ করেছে অনেক মেয়েই। আমরা একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করলেও সেটা মানি না। আমরা জীবনে সুখী হতে হলেও সুন্দর চেহারার মানুষের নয়, সুন্দর মনের মানুষের দরকার। বাহিরের সৌন্দর্য না দেখে ভিতরটাকেই দেখা উচিত। তো গাইস, গল্পের মাঝখানে কিছু কথা বলি। তোমরা যারা যারা পুরো গল্প দেখতে চাও তারা সকলেই আমার টিকটক আইডির বায়োতে থাকা ইউটিউব চ্যানেলের লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাও। ইউটিউবে প্রায় 20 থেকে 30 মিনিটের গল্প আপলোড করা হয়। তোমরা যারা যারা পুরো গল্প শুনতে চাও তারা সকলে এই টিকটক আইডির বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাও। তারপরেও যদি লিঙ্কে ক্লিক করে ইউটিউব চ্যানেল খুঁজে না পাও, তাহলে ইউটিউবে আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। তো যাও সকলে ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো গল্পটা এনজয় করো। তো আর কোনো কথা না বলে চলো গল্পে ফেরা যাক। কিন্তু আমরা কেউ সেটা করি না। কথায় আছে না, বাহিরে ফিটফাট আর ভিতরে সদরঘাট। ঘন কালো হরিণের মতো মায়াবী চোখের প্রেমে পড়তে পারি আমরা, ওচানাকের প্রেমে পড়তে পারি, অমৃতের মতো ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্য আমরা কারো প্রেমে পড়তে পারি, আকৃষ্ট ফিগার দেখে জীবনসঙ্গী হিসেবে কল্পনা করতে পারি। কিন্তু মানুষের ভিতরে যে একটা সুন্দর মন থাকতে পারে, এই জিনিসটাই আমরা কখনো খুঁজি না। ভিতরের সৌন্দর্য দেখে আমরা কারো প্রেমে পড়তে রাজি না। আমাদের কাছে দেহের সৌন্দর্যটাই আসল। আমি অফিস থেকে ফেরার পথে ফুটপাতে একটা জায়গায় চোখ পড়তে নিজের চোখের সামনে একটা জিনিস ভেসে উঠলো। একটা বৃদ্ধ ফুটপাতে এক জাতীয় পিঠা বাচ্ছেন। তার বৃদ্ধ বউ তাকে অনবরত সাহায্য করে যাচ্ছেন। কোনো ক্লান্তি নেই, কোনো রাগ নেই, দুজন দুজনের উপর। আমি সেখান থেকে একটা পিঠা নিয়ে বৃদ্ধ লোকটার সাথে কিছু কথা বলে বাসার দিকে রওনা হলাম। অনেক বেশি অবাক হলাম যখন জানতে পারলাম যে তারা এইখানে 40 বছর ধরে এই ফুটপাতে পিঠা বিক্রি করছেন। তারা এইভাবে জীবনযাপন করছেন এই দীর্ঘ 40টি বছরে। তাদের জীবনে হয়তো অনেক ঝড়ঝাপটা এসেছে, রাগ অভিমান এসেছে দুজনের মাঝে, কিন্তু কখনো তারা কেউ কাউকে ছেড়ে যায়নি।
এটাই বুঝি আসল ভালোবাসা। অথচ আমরা 1 বছর প্রেম করে বলে বেড়াই ছেলেটাকে কিংবা মেয়েটাকে সত্যি অনেক ভালোবাসি আমি। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাসায় এসে দেখি নাদিয়া জেগে আছে। তার জেগে থাকার কারণটা বুঝলাম না আমি। নাদিয়া বলল, আপনার সাথে জরুরি কিছু কথা আছে। আমি বললাম, বলো। নাদিয়া বলল, আমার ডিভোর্স চাই। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাসায় এসে দেখি নাদিয়া জেগে আছে। তার জেগে থাকার কারণটা বুঝলাম না আমি। নাদিয়া বলল, আপনার সাথে জরুরি কিছু কথা আছে। আমি বললাম, বলো। নাদিয়া বলল, আমার ডিভোর্স চাই। আমি বললাম, এখন কি আমরা ডিভোর্স থেকে ভালো আছি? নাদিয়া বলল, আমি আপনার থেকে মুক্তি চাই। আমি বললাম, আমি অনেক বেশি জ্বালাই তোমাকে। নাদিয়া বলল, এত কিছু জানি না, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। আমি আর কিছু বললাম না। যে মানুষটা কখনো আমার ছিল না, তাকে হাজার চেষ্টা করলেও আটকানো যাবে না। যে চলে যাবার সে যাবেই, তাকে শত চেষ্টা করলেও ফেরানো যাবে না। আমি ভেবেছিলাম দেরিতে হলেও নাদিয়া আমাকে ভালোবাসবে, আপন করে নিবে, নিজের স্বামী হিসাবে মেনে নিবে। তার সাথে প্রায় 1টা বছর ছিলাম। সে আমাকে জানতেই পারেনি, বুঝতেই পারেনি, হয়তোবা কখনো আমাকে বুঝতেই চায়নি। ইচ্ছা করলে তার সাথে আমি সবকিছুই করতে পারতাম। সে আমার বিয়ে করাবো। আমি যদি চাইতাম জোর করে তার সাথে নিজের অধিকারটা আদায় করে নিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি চেয়েছিলাম সে আমার প্রতি মুগ্ধ হয়ে আমাকে ভালোবাসুক, কিন্তু আমি ব্যর্থ। আমি তাকে মুগ্ধ করতে পারিনি। তার জন্য নিজের প্রিয় অভ্যাসগুলোকে আমি ত্যাগ করেছিলাম। আমি যেদিন জানতে পারলাম সে নেশা পছন্দ করে না, সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, সেদিন আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলাম। যখন জানতে পারলাম তার গোলাপ পছন্দের ফুল, তখন থেকে নিজের পছন্দের কদম ফুলটাকে অপছন্দ করতে লাগলাম। অথচ খুব করে মনে প্রাণে স্বপ্ন দেখেছিলাম আমি যাকে ভালোবাসবো, যাকে আমি আমার রাজকন্যা করে বানিয়ে নিয়ে আসবো, আমার নিজের রাজত্বটাকে লিখে দিব তাকে। তাকে কোনো এক পরন্ত বিকালে একগুচ্ছ কদম ফুল হাতে দিয়ে ভালোবাসার আবেদন জানাবো। কিন্তু আমার স্বপ্নটা সত্যি হয়নি। দীর্ঘ 24 বছর ধরে জীবনের জমানো সমস্ত অনুভূতি দিয়ে আমার ভালোবাসার রাজকন্যা, আমার হৃদয়ের রানী, যার জন্য আমি শত শত কবিতা লিখেছি। যে কবিতাগুলো প্রতিটা কোনায় কোনায় আমার ভালোবাসার চিহ্নিত রয়েছে। আমার অনুভূতিগুলো সবসময় আমি আমার কবিতার মধ্যে ঢেলে দিয়েছিলাম। ইচ্ছে ছিল আমার লেখা কবিতাগুলো তাকে এক চাঁদের রাতে উপহার দিব। সে খুব বেশি অবাক হবে তখন। আমার জন্য একটা মানুষ এত এত অনুভূতি নিয়ে, এত এত ভালোবাসা নিয়ে 500-এর বেশি কবিতা লিখেছে। যখন সে এটা জানতে পারবে, তখন তার চোখ দিয়ে পানি আসবে। তো গাইস, গল্পের মাঝখানে কিছু কথা বলি। তোমরা যারা যারা পুরো গল্প দেখতে চাও, তারা সকলেই আমার টিকটক আইডির বায়োতে থাকা ইউটিউব চ্যানেলের লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাও। ইউটিউবে প্রায় 20 থেকে 30 মিনিটের গল্প আপলোড করা হয়। তোমরা যারা যারা পুরো গল্প শুনতে চাও, তারা সকলেই টিকটক আইডির বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাও। তারপরেও যদি লিঙ্কে ক্লিক করে ইউটিউব চ্যানেল খুঁজে না পাও, তাহলে ইউটিউবে গিয়ে ইমন অন ফায়ার রিড অথবা ইমন অন ফায়ার লিখলেই আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। তো যাও, সকলে ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো গল্পটা এনজয় করো। তো আর কোনো কথা না বলে চলো গল্পে ফেরা যাক। তখন তার চোখ দিয়ে পানি আসবে। সে কিছুক্ষণ মায়া কান্না কানবে, তারপর হঠাৎ করেই পাগলের মতো শক্ত করে আমাকে জড়িয়ে ধরবে। কিন্তু সেই দিন আমি তাকে বলেছিলাম, তোমাকে নিয়ে আজকে আমি একটা কবিতা লিখেছি, এরকম অনেক কবিতা আমি লিখেছি তোমাকে নিয়ে। তখন সে রাগ করে বলেছিল তার নাকি এসব কবিতা ভালো লাগে না। সেই দিন আমি বুঝতে পেরেছিলাম আমার লেখা শত শত কবিতা জ্বলে গিয়েছে। আমার কবিতাগুলো কোনো মূল্য নেই, কোনো মূল্যই তার কাছে নেই। সে সাহিত্য ভালোবাসে না, সাহিত্যের বিপরীত সে। সেই দিন আমি সাহিত্য থেকে দূরে সরে আসি, যার জন্য এত এত অনুভূতি জন্ম হয়। সেই মানুষটা যদি আমার অনুভূতিগুলো বুঝতে না পারে, তাহলে এসব কবিতা দিয়ে কি হবে? আজ নাদিয়াকে কাগজে কলমে ডিভোর্স দিয়ে দিলাম। সে চেয়েছিল আমি যেন তাড়াতাড়ি তাকে মুক্তি দিয়ে দেই, আমিও সেটাই করেছি। সে যখন চলে যাচ্ছিল, তখন তাকে সমস্ত আবেগ দিয়ে কিছু কথা বলেছিলাম, কিন্তু সেই কথাগুলো তার আবেগটা বুঝতে পারেনি। আমার আবেগটা সে কিছুতেই বুঝতে পারেনি। তার কাছে মনে হচ্ছিল এসব হাস্যকর জিনিস। তাকে বললাম, সত্যি আমি চেয়েছিলাম তোমার হতে, কিন্তু পারিনি। তোমার অপছন্দনীয় জিনিসগুলো আমি ত্যাগ করেছিলাম, অথচ তোমার অপছন্দনীয় জিনিসগুলো ছিল আমার খুব পছন্দের। আমি নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিলাম শুধু তোমার জন্য, তোমাকে আপন করে পাওয়ার জন্য, তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। যখন বুঝতে পারলাম আমার আমিটাকেই তোমার পছন্দ না, তখন আর চেষ্টা করিনি। আমার কোনো কিছু ভালো না লাগলে সেটা হয়তো আমি বদলে ফেলতে পারবো, কিন্তু আমার আমিটাকেই তোমার পছন্দ না।
আমার আমিটাকে কিভাবে বদলাবো বলো? যেইখানেই চাও, যেইখানেই থাকো, যার সাথে থাকো, সবসময় ভালো থাকো। আমার কথাগুলো হৃদয় দোলাতে পারেনি, তার অনুভূতিতে আঘাত হানতে পারেনি। সে কিছু না বলে আমার কাছ থেকে বিয়ে নামক এই পবিত্র বন্ধনটাকে ছিন্ন করে আমার বৃত্তটাকে একলা করে চিরদিনের জন্য চলে গিয়েছিল নতুন একটা বৃত্তর সন্ধানে। অথচ আমি তাকে আমার বৃত্তের কেন্দ্রবিন্দু বানাতে চেয়েছিলাম। কেন্দ্র ছাড়া যেমন বৃত্ত কল্পনা করা যায় না, তাকে ছাড়াও আমাকে কল্পনা করতে পারতাম না। কিন্তু আমার বৃত্তটা তার কাছে বিশাল এক বেরি মনে হয়েছিল, তাই সে চলে গিয়েছে নতুন কোনো বৃত্তর খোঁজে। যাওয়ার সময় শুধু এইটুকুই বলে গিয়েছিল ভদ্রতার খাতিরে, ভালো থাকবেন। যাওয়ার সময় শুধু এইটুকুই বলে গিয়েছিল ভদ্রতার খাতিরে, ভালো থাকবেন। তখন খুব করে বলতে ইচ্ছা করছিল, যেই মানুষটা ভালো রাখার দায়িত্ব নিতে পারেনি সেই মানুষটার মুখে এই কথাগুলো শোভা পায় না। কিন্তু কোনো এক অদৃশ্য বাধার কারণে বলতে পারিনি। এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মরে না, কষ্ট হলেও বেঁচে থাকে। আমিও ছিলাম। আমি আবারও লেখালেখিতে মনোযোগ দেই, তবে এইবার আমার লেখাগুলো একটু বিরহ কেন্দ্রিক হয়। যখন খুব বেশি খারাপ লাগতো, একাকিত্ব অনুভব করতাম, তখনই অবনী নামের একটা মেয়েকে আমি ফোন দিতাম। তার সাথে কথা বললে কেন জানি আমার অনেক ভালো লাগতো। মেয়েটা আমার গল্প নিয়মিত পড়তো, আমার কবিতাগুলো অনুভব করত। সেখান থেকে মেয়েটার সাথে পরিচয়। আমার পছন্দের রাজকন্যার অনুভব করে আমি যেই কবিতাগুলো লিখেছিলাম, তাকে দু একটা কবিতা মাঝে মাঝে সেই অবনী নামের মেয়েটাকে শোনাতাম। সে মুগ্ধ হয়ে শুনত। যেমনটা আমি আমার রাজকন্যাকে মুগ্ধ করতে চাইতাম, ঠিক তেমনভাবে সে মুগ্ধ হতো। একসময় বুঝতে পারলাম এই অবনী নামের মেয়েটার কারণে সেই নাদিয়া নামের মেয়েটাকে ভুলে গিয়েছি। তার কথা একদমই মনে পড়ে না আমার। আমি যে অবনী নামের মেয়েটাকে ভালোবাসি সেরকম কোনো কিছুই না, তবে মেয়েটা আমার ভেতরটা বুঝতে পারে, আমার কবিতার অস্তিত্বগুলো সে অনুভব করতে পারে। একদিন হঠাৎ করে দেখি বইমেলায় আমার একটা কবিতা নামের একটা বই বের হয়েছে। আমি খুব অবাক হই, কারণ আমার লেখা কবিতাগুলো তো আমি কখনোই কাউকে দেইনি। তাহলে এটা কিভাবে হলো? তখন বুঝতে পারি অবনী নামের মেয়েটা আমাকে না জেনে তাকে শোনানো কবিতাগুলো বই আকারে বের করেছে। আমি যখন জিজ্ঞেস করেছিলাম আমাকে না জেনে এরকমটা করা উচিত হয়েছে কিনা, তখন সে একটু অভিমানে কণ্ঠে বলেছিল, আপনাকে বললে তো আপনি বই বের করতে দিতেন না। আমি চেয়েছি আপনার কবিতাগুলো মানুষ পড়ুক, মুগ্ধতা ছড়িয়ে পড়ুক চারদিকে। আমার কবিতার বইটা ভালোই সাড়া পায়। কোনোদিনও ভাবতে পারিনি পাঠকরা এতটা পছন্দ করবে আমার কবিতাগুলো। এসবের জন্য অবনী নামের মেয়েটাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তার সাথে দেখাও করি। সে হয়তো 8-10টা মেয়ের মতো অনেক অনেক সুন্দরী না, তবে তার চেহারার মধ্যে এক ধরনের মায়া আছে। তার দিকে তাকালে চোখ ফিরিয়ে নেওয়া কষ্টকর। প্রায় 1 বছর পর একটা কুয়াশা ভেজা সন্ধ্যায় আমি ব্যালকনিতে দাঁড়িয়ে অবনী নামের মেয়েটার কথা ভাবছিলাম। মেয়েটা অনেক ভালোবাসে আমাকে, এই কয়দিনে অনেক ভালোবাসা দিয়েছে। আমার খারাপ সময়গুলোতে আমার পাশে থেকেছে। কে জানতো আর কয়েকদিন পর আমি তাকে বিয়ে করে নিজের করে নেব। আমি জানি সে বিয়ের পরেও আমাকে আগের মতোই ভালোবাসবে। এমন সময় হঠাৎ করে চেয়ে দেখি নাদিয়া এসেছে। এমন সময় তাকে একটু অবাক হলাম আর বললাম, এতদিন পরে? নাদিয়া বলল, আমি 1 বছর নিজেকে গুছিয়ে নিয়েছি, নিজেকে চিনেছি, নিজেকে দেখেছি। কয়েকটা ছেলের সাথেও কথা বলেছি বিয়ে করব বলে, কিন্তু হয়নি। সবাই ভোগ করতে চেয়েছে, সুযোগে সদ্ব্যবহার করতে চেয়েছে। আমি বললাম, তুমি তো এটাই চেয়েছিলে। কাপুরুষের অসমর্থতা স্পর্শ হয়তো তোমাকে মুগ্ধ করতে পারেনি, তাই চলে গিয়েছিলে। নাদিয়া বলল, আমি আপনাকে ছাড়া ভালো থাকতে পারিনি। এটা বলবো না যে সব সময় আপনার কথা মনে করেছি, তবে হ্যাঁ, আমার মনে হয়েছে আমার ভালো থাকার জন্য আপনাকে খুব দরকার। আপনার মতো করে কেউ আমাকে ভালো রাখতে পারবে না। অনেক পরে হলেও আমি বুঝেছি, আমরা কি আবারও এক হতে পারি? আমি বললাম, তোমার ওপর আমার কোনো রাগ নেই, অভিমান নেই, তবে অনেকটা দেরি হয়ে গেছে। আমি আর আগের মতো নেই। আমার সাথে থাকলেও আগের মতো আর ভালোবাসতে পারবো না তোমাকে। তুমি অন্য কারোর সাথেই ভালো থাকতে পারবে। আমি অন্য একজন মানুষকে কথা দিয়েছি, তাকে সারা জীবন ভালো রাখার দায়িত্ব নিব। নাদিয়া এই প্রথম আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো। সে হয়তো আমাকে না পাওয়ার জন্য আফসোস করছে। আমরা মানুষরা বড়ই অদ্ভুত। যখন একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত আমরা প্রার্থনা করি, তখন কেউ তাকে পাত্তাই দিই না। কিন্তু একসময় সেই মানুষটা যখন অন্য কারো হয়ে যায়, তখন তাকে পাওয়ার জন্য আফসোস করি। যেমনটা এখন নাদিয়ার হচ্ছে। নাদিয়ার জলভরা চোখে চলে যায়, আর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। এইভাবেই অনেক দিন কেটে যায়। অবনী আমার কাঁধে মাথা রেখে বসে আছে, আমি তার নরম হাতে হাত রেখেছি। অবনী বলল, কাল তো আমাদের বিয়ে, বাসর রাতে কি করবে ভেবেছো? আমি বললাম, কিছুই করব না, তবে তোমাকে ঘুমাতে দিব না, সারা রাত জাগিয়ে রাখবো।
অবনী বলল, অসভ্য, সারা রাত জাগিয়ে রেখে আমাকে কষ্ট দিতে বুঝি তোমার খুব ভালো লাগবে। আমি বললাম, কষ্ট কেন দিব, আমার লেখা কবিতাগুলো তোমাকে শোনাবো, যেগুলো আজ পর্যন্ত কাউকেই শোনায়নি, আমার স্বপ্নের রাজকন্যার জন্য জমা রেখেছি। অবনী বলল, আচ্ছা, আমি কি তোমার সেই স্বপ্নের রাজকন্যা? আমি বললাম, আমাদের বাসর রাতটা হবে অন্য সবার থেকে আলাদা, না ঘুমিয়ে কাটাবো, ইতিহাস হয়ে যাবে। এই রাতের গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে জামাই তার বউকে কবিতা শুনিয়েছে সারা রাত। অবনী কিছু বলে না, আমাকে জড়িয়ে ধরে চুমু খায়। আমি বললাম, এটা কি করলে? অবনী বলল, কি করলাম? আমি বললাম, চুমু খেলে কেন? আর খেলেই যদি, তাহলে ঠোঁটো খেলে কি হতো? অবনী বলল, তুমি আসলে একটা অসভ্য। আমি তো এটাই চেয়েছিলাম, কেউ একজন ভালোবেসে অভিমানে কণ্ঠে বলুক, তুমি এত অসভ্য কেন? ভালোবাসার মানুষের জন্য একটু আধটু অসভ্য তো হওয়াই যায়। আমারও এখন একটু অসভ্য হতে ইচ্ছা করছে, কিন্তু সাহস পাচ্ছি না। অবনী বলল, আমি কি বারণ করেছে নাকি? তারপর আর কি গাইস, বাকিটুকু ইতিহাস, বাকিটুক তোমাদের না জানলেও চলবে। বিয়ে করলে এমনিতেই জানতে পারবে ইতিহাসটা কি। আর গাইস, আমিও বিয়ে করি নাই, তাই ইতিহাসটা কি জানি না, যার কারণে বলতে পারলাম না। তো গাইস, আজকের গল্পটা এইখানেই এন্ড করা হলো। তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা।